সরাসরি এবার একবার নিপা ভাইরাস আপডেটে খবরে নজর রাখতে হবে, তার কারণ কি অবস্থা রাজ্যে দুজন নার্স আক্রান্ত, তাদের কি অবস্থা, তাদের শারীরিক পরিস্থিতি যেমন জানবো তেমনই জানতে চাইবো এসওপি কি, ঠিক কি কাজ হচ্ছে, কিভাবে প্রশাসনিক স্তরে কাজ হচ্ছে, চিকিৎসকরা কি বলছেন, দুজন সংক্রমিত এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে অভিজিতের থেকে জানতে চাইবো। অভিজিৎ, এ রাজ্যে দুজন নার্স সংক্রমিত, এখনো পর্যন্ত এর আপডেট কি পাচ্ছি? কারণ কন্ট্রাক্ট ট্রেসিংয়ের কাজ কাল থেকেই শুরু হয়ে গিয়েছে, তারপরেও কোনো রকমভাবে আর কাউকে আইসোলেশনে রাখা হচ্ছে কিনা, তাদের যে বাড়ি পাঠানো হয়েছিল হোম কোয়ারেন্টিনে, অ্যাম্বুলেন্স চালককে তাকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে, আইসোলেশনে রাখা হয়েছে, আপডেট কি খবর পাচ্ছি আমরা? অতনু, যেটা প্রথমেই বলে রাখি যে কেন্দ্র এবং রাজ্য মিলে যে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, সেই কুইক রেসপন্স টিম 3টে হাই রিস্ক জোন চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে বারাসাতের যে বেসরকারি হাসপাতাল, যেখানে এই মহিলা নার্স এবং পুরুষ নার্স তারা দুজনেই এখানে কাজ করতেন এবং যারা দুজনেই সেখানে এখন ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছে, সেই জায়গাটিকে আগে হাই রিস্ক জোন চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি নদিয়ার ঘোগরাগাছি বলে একটি জায়গা, যেখানে এই আক্রান্ত মহিলা নার্স সেখানে একটি বিবাহের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গিয়েছিলেন, সেই জায়গাটিকে, এবং পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, এই 3টি জায়গাকে হাই রিস্ক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এই মহিলা নার্স এবং পুরুষ নার্স তারা যেই যেই ব্যক্তির সংস্পর্শে এসেছে, এখনো পর্যন্ত 29 জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের প্রত্যেককে কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে এবং প্রত্যেককে আলাদা করে থাকতে বলা হয়েছে, যাতে কোনোভাবেই এই মারণ নিপা ভাইরাস যাতে একজনের থেকে আরেকজনের শরীরে কোনোভাবেই যাতে না ছড়িয়ে পড়তে পারে, তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর বদ্ধপরিকর, এবং যেমনভাবে কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছে তেমনভাবেই এসওপি চালু করা হয়েছে, অর্থাৎ কি করবেন কি করবেন না, অর্থাৎ বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এবং মেডিকেল কলেজগুলোতে সেখানে এই নিপা ভাইরাস ঠেকানোর জন্য সমস্ত রকম যে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে সেটা যেমন দেখা হচ্ছে। একই সঙ্গে কোনো রোগী যদি নিপা সন্দেহে আসে তাহলে চিকিৎসকরা কি করবেন, জ্বর, মাথা ব্যথা, গা বমি বমি ভাব, খিঁচুনি, শ্বাসকষ্টের মতন উপসর্গ নিয়ে আসলে প্রথমেই যেন তাদের দেখা হয়, এবং একই সঙ্গে যদি সন্দেহ হয় চিকিৎসকের, সঙ্গে সঙ্গে যেন উচ্চতর জায়গায় জানানো হয়, স্বাস্থ্য দপ্তরে জানানো হয়, অর্থাৎ সল্টলেকের স্বাস্থ্য ভবনে জানানো হয়, এবং একই সঙ্গে যদি সন্দেহ হয় তাহলে তার নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হবে সেটা এনআইভি অর্থাৎ পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। এবং সেই পুরো ব্যাপারটাই আজকে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রকমভাবে যেন মানুষ আতঙ্কিত না হয়, কিন্তু সতর্ক থাকে। এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যে 2001 সালে শিলিগুড়ি এবং তৎসংলগ্ন অঞ্চলে 66 জন আক্রান্ত হয়েছিলেন এই নিপা ভাইরাসে, যার মধ্যে 45 জনের মৃত্যু হয়েছিল। 2007 সালে নদিয়া জেলায় সেখানে 5 জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং 5 জনেরই মৃত্যু হয়েছিল। আর এখনো পর্যন্ত এই বছর রাজ্যে 2025-26-এ 2 জন আক্রান্ত হয়েছে, 2 জনে এখনো চিকিৎসাধীন রয়েছে, 2 জনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। তবে স্বাস্থ্য দপ্তর সজাগ নজরদারি রাখছে, কোথাও কোনো রকম যদি কোনো রকম নিপার সামান্যতম খবরও আসে যাতে সবাই ঝাঁপিয়ে পড়ে, তার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেককে সতর্ক থাকতে বলা হয়েছে। এমনকি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারাও প্রত্যেকে সতর্ক থাকছে, সেই বিষয়টাই ইঙ্গিত দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ অভিজিৎ। আর এবার কাটোয়া নজর রাখতে হবে, কারণ কাটোয়া নার্স আক্রান্ত, সেক্ষেত্রে কাদের আইসোলেশনে পাঠানো হলো, কি ব্যবস্থা নেওয়া হলো জানবো। রণদেব রয়েছে আমার সঙ্গে সরাসরি। রণদেব, হ্যাঁ দেখো, যে আক্রান্ত নিপা ভাইরাসে আক্রান্ত নার্স কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল এবং ভর্তি হওয়ার সময় তার সংস্পর্শে যারা এসেছিল প্রাথমিকভাবে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মধ্যে আছে কাটোয়া মহকুমা হাসপাতালের 2টি নার্স কর্তব্যরত এবং একজন সাফাই কর্মী ও বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক। এছাড়াও বেশ কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে যারা ওই আক্রান্ত নার্সের সংস্পর্শে এসছে। ওদের কাটোয়া যেখানে ওর বাড়ি সেখানকার 2জনকে রাখা হয়েছে। এছাড়াও এই সময়তেই 31শে ডিসেম্বর এই আক্রান্ত হওয়ার কাটোয়া হাসপাতালে ভর্তি হওয়ার আগে 31 ডিসেম্বর বর্ধমান শহরেরই কোন একটা জায়গায় ও পরীক্ষা দিতে গিয়েছিল। সেই পরীক্ষা কেন্দ্রেও যারা সেদিন পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার তালিকা নেওয়া হয়েছে এবং যে জেলা স্বাস্থ্য দপ্তরে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি থেকে কিন্তু এখন
এই চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে, আর ওর বাড়িটা স্যানিটাইজ করা হয়েছে এবং পুরো পাড়াটাকে স্যানিটাইজ করা হয়েছে। এবং আত্মীয়রা যেটা বলছেন যে ওদের কোনো রকম ভাবে আতঙ্ক নেই, কিন্তু সচেতন করলে খুব ভালো হয়। আর এই মুহূর্তে কিন্তু নার্সের ওই পরিবারের কেউ নেই, সকলেই কিন্তু আছে তার নার্সের যেখানে চিকিৎসা চলছে সেই এলাকাতেই পরিবারের সকল সদস্যই সেখানে রয়ে গেছে, শুধু দূর সম্পর্কে আত্মীয়রা গ্রামের বাড়িতে রয়ে গেছে। এই মুহূর্তে কাটোয়া মহকুমা হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের যে কমিটি তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। অতনু, ধন্যবাদ। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে এইটাই জানি, তারপরে যে এত হয়েছে কাছে, তোমরা যেমন কাছে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছে। এসেছিল 2 তারিখে, 3 তারিখে নিয়ে গিয়েছে। ভয়টাই লাগছে আপনাদের? আতঙ্ক আছে এটা শোনার পরে? আমি বিন্দাস আছি, আমার কোনো ভয় নাই। যদি গ্রামটা স্প্রে করে বা সর্বদা সবারই যাদের অসুস্থ ভাববে তাদের রক্ত পরীক্ষা করলে ভালো হয়। 2 তারিখে এসেছিল ডাক্তার দেখিয়ে কাটোয়া, 2 তারিখে রাতে এখানে অসুস্থ বোধ করছিল, এখানে এসে 3 তারিখে যখন চলে গেছে শুনলাম, বললে যে 2 তারিখে রাতে সেন্সলেস হয়েছিল বিছানায়। 3 তারিখে এখান থেকে কাটোয়া হসপিটাল, মহকুমা হসপিটাল, ওখান থেকে বর্ধমানে 7 দিন ছিলেন, বর্ধমান থেকে নিয়ে গিয়ে কলকাতায় স্বাস্থ্য দপ্তর থেকে সকালবেলায় 4 জন এসেছিলেন ড্রেস করে, তারা বাড়ি স্প্রে করে গিয়েছে, ব্লিচিং দিয়ে গেছে। বিএমওই এসেছিলেন, বলে গেছে বাড়িটার জন্য কেউ না ঘরে। আর কিভাবে মোকাবিলা করা যাবে তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সব রকম ব্যবস্থা করা হবে, সব রকম ব্যবস্থা করা হবে, কেন্দ্র সব রকম সহায়তা দেবে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। নিপায় কেন্দ্র রাজ্য একযোগে কাজ করবে, অতিরিক্ত নজরদারি করা হবে, তার পরীক্ষার উপরে অতিরিক্ত নজরদারি থাকবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে সংক্রমণ নিয়ন্ত্রণে যৌথ আউটব্রেক টিমে থাকবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরাও এই টিমে থাকবেন। एम्स कल्याणी में आईसीएमआर के वायरल रिसर्च डिजीज लैब में निपा वायरस के 2 केसेस सस्पेक्ट केसेस पाए गए हैं। निपा वायरस इन्फेक्शन एक गंभीर ज़ूनोटिक बीमारी है जो बहुत तेजी से फैलती है। इसकी रोकथाम के लिए तुरंत कोऑर्डिनेटेड कार्रवाई शुरू कर दी गई। वेस्ट बंगाल को सहायता देने के लिए और आउटब्रेक को रोकने के लिए तुरंत ही नेशनल जॉइंट आउटब्रेक रिस्पॉन्स टीम हमने स्थापित की। आज ही मैंने मुख्यमंत्री ममता बनर्जी से बातचीत की है कि रोकथाम में पूरी ताकत लगाएं, और उन्होंने मुझे आश्वासन दिया है, वो एक्टिवेटेड है, उन्होंने डिपार्टमेंट को एक्टिवेट किया है, इस डिजीज को कंट्रोल करने के लिए जमीनी स्तर पर कार्य कर रही। নিপা ভাইরাস ভয় পাওয়ার মতো কিছু নাকি সতর্ক থাকলেই যথেষ্ট? চিকিৎসকরা কি বলছেন? বিশেষ করে গ্রামের দিকে দেখবেন যে খেজুরের রস খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। বাদুরগুলো দেখা যাচ্ছে যে যখন রস পাড়া হয় সে হাড়ির ভিতর হয়তো টাচে আসলো বা ওরা কোনো ক্রমে ইউরিন করে দিল এবং সেখান থেকে ছড়াতে পারে। আর একটা হচ্ছে কি শুকুরের ফার্ম থেকেও এর আগে ছড়ানোর ইতিহাস আছে। তাছাড়া দেখা যাচ্ছে হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টেও কিন্তু হয়। তো মানুষকে যেটা ফলো করতে হবে যে ওই কাঁচা খেজুরের রস যেন না খায়, খেলেও সেটা ফুটিয়ে খেতে হবে। যে জায়গাগুলো এই এপিডেমিক হওয়ার সম্ভাবনা থাকে ফল কিন্তু অবশ্যই ধুয়ে খেতে হবে। আর এটা সব থেকে বেশি এফেক্ট করে মস্তিষ্কে, এবং যেটা এনকেফালাইটিস হয়, এছাড়া কিন্তু লাংসেও ইনফেক্ট করতে পারে। কিভাবে এই ভাইরাস ধরা পড়লে কিভাবে প্রতিরোধ করবেন নিজেকে জানাচ্ছেন চিকিৎসক। এই ধরনের যদি কোনো পেশেন্টকে দেখা যায় তো আইসোলেশন মানে তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। মানে আপনি কোভিডের মতো N95 মাস্ক ইউজ করতে পারেন, আর হচ্ছে হাত ধোয়ার যে হাইজিনগুলো মেনটেন করা, এইগুলো আপাতত করলে হয়। ভয় পাওয়ার নেই ঠিকই, কিন্তু সতর্কও থাকতে হবে। জ্বরের সাথে সাথে যদি দেখা যায় তার বিহেভিয়ারের কোনো চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু নিপা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং আমাদের ক্ষেত্রে সব থেকে পিছিয়ে থাকতে হয় কি, যে ডায়াগনোসিসটা অনেকটা ডিলে হয়। ওই অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে অনেক মানুষের স্প্রেড করে যেতে পারে, যার জন্য এটা একটা মেজর ড্রব্যাক। এই জন্য টেস্টিং ফ্যাসিলিটিস যত বাড়ানো যাবে তো সেক্ষেত্রে ডায়াগনোসিসটা খুব ইজিলি হবে, কারণ এটা কিন্তু কোভিডের থেকে পোটেনশিয়াল কিন্তু বেশি, এবং মর্টালিটি রেট কিন্তু খুব বেশি, 40 to 75%, কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু 90% মর্টালিটি চলে যায়। এই জন্য কিন্তু সতর্ক হওয়াটা অত্যন্ত জরুরি। এসআইআর এর হিয়ারিং এ ডাক পড়েছে, যদি আপনি কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন কি করবেন? আপনাকে বিএলও ফোন করছেন, ফোন করে বলছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব ম্যানেজ হয়ে যাবে,
টাকা লাগবে। বিশ্বাস হচ্ছে না? আমাদের বিশ্বাস হয়নি, কিন্তু এই অডিও রেকর্ডিং যা ভাইরাল হয়ে গেছে, শুনুন একবার। बोलिए कंचन भाई, कैसे हैं? एकदम ठीक है भैया। सुनिए ना, थोड़ा कम कीजिए ना। हो है तो भैया कम कीजिए, उतना में होगा कि नहीं होगा, उतना कितना चेष्टा करके ही कर रहे हैं, समझे? तो मानेगा कि नहीं मानेगा? किसको बोलेंगे आप, ऑफिसर लोग को? हाँ, हेयरिंग ऑफिसर सब रहेगा ना। मतलब नक्सली का है कि बाहर से आएगा वो लोग? बाहर के ऑफिस सिलीगुड़ी का रहेगा सर। अगर आप हेयरिंग आना चाहते हैं तो चला आइए, अगर आप हम नहीं आएंगे तो कितना लग जाएगा, बोलिए ना सही से। आपको कोई तो 4,000 लगेगा। 4,000 देने के बाद भी अगर ऑफिसर नहीं माना तो फिर तो हम फंस जाएंगे ना भाई, डेट उठ भी। नहीं वो हमारा रिक्स है, तो हम आपको बोल दिए। तो বিশ্বজিৎ আছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, কে এই বিএলও এবং এই অডিও রেকর্ডিং জানার পর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে? জেলা প্রশাসন পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যে বিএলও এই মন্তব্য, তার যে কথোপকথন শুরু হয়েছে ভোটারের সঙ্গে, যে 4,000 টাকা দিলে তাকে সশরীরে এই হিয়ারিং পর্বে আসতে হবে না, যা নিয়ে কার্যত কিন্তু সরগরম ইতিমধ্যে নকশালবাড়ি। প্রশ্ন উঠছে একটাই, যে হিয়ারিং এ সশরীরে উপস্থিত না হওয়ার জন্য টাকার দাবি কেন বিএলও করতে পারেন, তা অবশ্যই প্রশ্নের বিষয়। ইতিমধ্যে নকশালবাড়ি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যদিও যিনি ভোটার রয়েছে তার দাবি যে তিনি যেহেতু বাইরে থাকে, নির্বাচন কমিশন সূত্রে নোটিশ জারি করা রয়েছে যে বাইরে কেউ থাকলে তার পরিবার পরিজনটা কিন্তু এই হিয়ারিং পর্ব করতে হবে। সেক্ষেত্রে তাকে ফোনে কেন এই ধরনের টাকার দাবি, এবং তার গোটা বিষয়টি নিয়ে কিন্তু অত্যন্ত পরিষ্কার উঠে আসছে যে এই বিএলওর ভূমিকাও নিয়ে প্রশ্ন শুনতে শুরু করেছে। যদিও বিএলও প্রথম অবস্থায় তিনি গোটা বিষয়টি অস্বীকার করলেও তিনি দাবি করছেন যে তার সঙ্গে নাকি যোগাযোগই হয়নি। অন্যদিকে তিনি আবার অন্যদিকে বলছেন যে তিনি সেই ভোটারের সঙ্গে কথা হয়েছিল, তাকে সমস্ত নথি নিয়ে আসার কথা বলা হয়েছিল। তাহলে এক্ষেত্রে প্রশ্ন উঠছে বিএলওর ভূমিকা কি ছিল। এই পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন তদন্ত আকার শুরু করেছে। বিএলওর সঙ্গে কথাবার্তা বলে পুরো বিষয়টিকে বিএলওর বক্তব্য শুনবো, তবে তার আগে অভিযোগ শুনবো। कुछ दिन पहले मेरे घर पर एक नोटिस आती है, हेयरिंग कराई गई है। तो मैं जब ये नोटिस देखा तो मुझे परेशानी हुई, क्योंकि मैं बेंगलोर में रहता हूँ और प्राइवेट जॉब करता हूँ। घर से मुझे फोन आया कि ऐसी ऐसी बात है, आपको आना पड़ेगा। जबकि बीएलओ को मालूम है कि जितने लोग बाहर हैं उन लोगों को बाहर से आने की जरूरत नहीं है। घर वाले अगर आपका डॉक्यूमेंट जमा करते हैं तो आपका वेरिफिकेशन हो जाता है, यानी आपकी जो हेयरिंग मुकम्मल हो जाती है। लेकिन बीएलओ ने मुझे इसकी जानकारी कुछ भी नहीं दी। हमारा जो कंचन है बीएलओ, उसने मुझे ये भी कहा अगर आप नहीं आना चाहते तो बताइए, मुझे 4,000 रुपये अब दे दीजिए। तो ये सरासर गलत है। না এটা ভুল কথা, এগুলো ভুল কথা। আমি তো তাকে চিনিও না, ওনার নোটিশ আসছিল, আমি ওনার বাড়িতে নোটিশ দিচ্ছি, কিন্তু এগুলো তো ভুল কথা, এগুলো বাজে কথা। উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে, পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি 4,000 টাকা দাবি করছেন। না 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 না, এগুলো ভুল এগুলো ভুল কথা, উনি বলছিলেন যে আমি হেয়ারিং এ আসতে পারবো না। তো আমি বলছিলাম যে আপনি যদি হেয়ারিং এ না আসতে পারেন তাহলে আপনি আপনার গার্জেনকে কাউকে দিয়ে আপনি পাঠিয়ে দিবেন, আমি একটু বলছিলাম, কিন্তু এগুলো ভুল কথা। এসআইআর হয়রানির অভিযোগে একতা মঞ্চ তারা সিও দপ্তরে ডেপুটেশন দিয়েছে। কারা ছিলেন এই একতা মঞ্চে, তাদের কি বক্তব্য, কি অভিযোগ করলেন তারা? রনক রয়েছেন আমার সঙ্গে ফোনে। রনক, একেবারে বাংলা একতা মঞ্চ এবং নাগরিক সমাজের তরফ থেকে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো ব্যক্তিত্বরা আজ নির্বাচন কমিশনের দপ্তরে আসেন এবং সিও কে ডেপুটেশন দেয়। মূলত তাদের যেটা অভিযোগ, যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে বিশিষ্টজন অর্থাৎ অমর্ত্য সেন থেকে শুরু করে মোহাম্মদ সামি এবং দেব, তাদেরকেও শুনানিতে দেখা হচ্ছে। সেক্ষেত্রে শুনানিতে যখন তাদেরকে ডাকা হচ্ছে, সেটা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। তারা ভারতকে বিশ্ব দরবারে গৌরবময় করে তুলেছে। সেক্ষেত্রে তাদেরকে জনসমক্ষে শুনানিতে ডাকা একটা অত্যন্ত অসম্মানজনক প্রক্রিয়া। এটা যতটা গোপনীয়তা মেনটেন করে করা যায়, এই বিষয়টা তারা সিও কে জানিয়েছেন। এবং তার পাশাপাশি তারা মনে করছেন এই এসআইআর প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট যেই সময়সীমা, তা কিন্তু বাড়ানো উচিত ছিল। এবং মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে, কারণ তাদের কথা এসআইআর কোনো নতুন প্রক্রিয়া নয়, এর আগেও হয়েছে, কিন্তু এবারে এসআইআর এ কার্যত সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়েছে। কি বলছেন ওরা, একবার শুনুন। কারোর কাছে একটা কাগজও না থাকতে পারে, কারোর কাছে 11টার মধ্যে একটা না থাকতে পারে, কারোর কাছে 11টার একটা না থাকতে পারে। সবাই তো সমান না, আমাদের দেশটাই তো ওরকম। আমাদের মানে দেশ কেন, আমাদের প্রত্যেকটা রাজ্য তো দেশের একটা মাইক্রোকসম। তারা প্রত্যেকে যে একটা হোমোজিনাইজ
প্যাটার্ন ফলো করেছে আমার মনে হয় না সেটা হয়েছে। শুধু এসআইআর এর ক্ষেত্রে না, শুধু বহু সময় থেকে বহু কাগজ দেখানো বাধ্যতামূলক হয়ে পড়ছে। না দেখালে আমি ব্যাংকের ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবো না, আমি নাগরিক থাকবো না, আমি আমার বেসিক কোনো সরকারি জায়গায় কোনো পরিষেবা পাওয়ার জন্য আমাকে বলা হলো একটি বিশেষ জিনিস সেটা করাটা বাধ্যতামূলক। সেটা সবাই মিলে গিয়ে আমরা করলাম লাইন দিয়ে দাঁড়িয়ে। তো ক্রমাগত আমরা কিছু না কিছু কয়েক বছর অন্তর অন্তর পরীক্ষা দিয়ে যাচ্ছি, এটা মনে হচ্ছে। রাস্তা দিয়ে গলি দিয়ে হু হু করে চলে যাচ্ছে মোটর বাইক, পিছু একটা ব্যাগ। কেন না, তাদের নির্দেশ রয়েছে 10 মিনিটের মধ্যে ডেলিভারি দিতেই হবে। প্রাণ হাতে নিয়ে ঝুঁকি নিয়ে ছুটে চলেছেন তারা। 10 মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া এবার থেকে বন্ধ। 10 মিনিট সময় বেঁধে ডেলিভারি এবার থেকে আর নয়। অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের জন্য এক নিঃসন্দেহে খুশির খবর। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 10 মিনিটে ডেলিভারি টাইম লাইন বন্ধ করতে হবে। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কি সিদ্ধান্ত হয়েছে? কেন্দ্রীয় শ্রমমন্ত্রক কি জানাচ্ছে? দেখো, এই ডেলিভারি যারা এজেন্টরা রয়েছেন বা ডেলিভারি বয় যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন। এই 10 মিনিটের যে সময় তাদেরকে বেঁধে দেওয়া হয়, এটা কার্যত খাড়ার মতো তাদের মাথার উপরে ভেসে থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এই জায়গায় বলা হয়েছে এবং তাদেরকে 10 মিনিট করে এই যে খাড়া তাদের মাথায় ঝুলতো সেটাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু অ্যাপ তারা এই 10 মিনিটের যে সময়সীমা সেটা তারা সরিয়ে দিতে শুরু করেছে এবং শ্রমমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দিনে বাকি সমস্ত অ্যাপ তারা এই সময়সীমা সরিয়ে দেবে। ধন্যবাদ।